নীরের লাইনের ধারে মেঠো পাতার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই মধ্যে মানুষই সেই রেল লাইনের ধারে মেঠো পাতার পারে দাঁড়িয়ে একই মধ্যে ফিরবে আর ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না নুকা ফিরবে আর ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না এই নীলের আর মেঘ পাতার পারে দাঁড়িয়ে এই মজ বয়সী নারী এখন রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি গেছে পাবে শুকিয়ে চলে মুখে ঢুকিয়ে শুধু হবে যে সেই আশা বয়সী নারী পারে দাঁড়িয়ে বয়সী নারী ছেড়ে সেই যুদ্ধে গেল ফিরিল না আর ফিরিল না আর শূন্য হৃদয়টা কুমড়ে কুমড়ে সাথে হাহাকার কানে হাহাকার সে তো আর ফিরবে মানুষের নুকা ফিরবে আর ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল আর বয়সী নারী সেই রেল লাইনের Alcir Sahib
লক্ষ্য করছি প্রজারা কিভাবে কাল যাপন করছে তা কি আপনি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, উজাঞ্চলের প্রজারা ভালো আছে। আমি উজাঞ্চলের প্রজাদের মাঝে তার সামগ্রী সঠিকভাবে বিতরণ করেছি। যেখানে খাদ্য দরকার খাদ্য দিয়েছে, যেখানে ওষুধ দরকার ওষুধ দিয়েছে। আপনাদের এই প্রজারা কল্যাণ চাইছে জাহাপনা। নফেল, তুমি কি প্রজাদের কোনো খোঁজ খবর রাখো? হ্যাঁ চাচাজান, প্রজারা আপনার রাজ্যে শান্তিতে বসবাস করতে আর কত গুণগান আপনার গাইতে চাচাজান। সেনাপতি জিহাদ, অঞ্চলের সংবাদ তোমার কাছে আছে? হ্যাঁ জনাব, উদাঞ্চলের কিছু কিছু জায়গায় রাজকর বাকি পড়েছে। এভাবে যদি প্রজারা রাজকর না দেয় তাহলে যে রাজভণ্ডার একেবারে তাছাড়া আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে আমি ছুটে যাব সেই উদানটায়। সেখান থেকে জনসাধারণের কাছ থেকে খাদ্য আদায় করে আপনার রাজভণ্ডারে জমা করে দেব জনাব। সেনাপতি জিহাদ, জনাব, আমার কথাগুলো অনেক মূল্যবান। অজির সাহেব, জিহাদের কথাগুলোর ব্যাপারে আপনার কি অভিমত? সেনাপতি জাহাজের কথাগুলো খুবই মূল্যবান। তাই আমি বলছিলাম কি সেনাপতি জাহাজকে অনুমতি দিলে উজাঞ্চলের প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে আনবে জনাব। হ্যাঁ অজির সাহেব, আমি তাই করব। সেনাপতি জিহাদ, তোমাকে আমি অনুমতি দিলাম। তুমি অঞ্চলের প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে রাজভণ্ডারে জমা দেবে। তুমি এই মুহূর্তে উচ্চাঞ্চলে চলে যাও। ঠিক আছে জনাব, আপনার আদেশের অপেক্ষায় ছিলাম। আপনার আদেশ যখন পেয়েছি তখন আপনার আদেশ মাথায় নিয়ে আমি ছুটে যাব সেই উড়ানটায়। সেখান থেকে জনসাধারণের কাছ থেকে বুঝিয়ে সুজিয়ে খাদ্য আদায় করে আপনার খাজানজি খানায় জমা করে নেব। তবে একটু আর্জি ছিল জনাব। বলো, কি বলতে চাও? আমার সহচর রুল মাহমুদকে আমার সঙ্গে নিতে চাই জনাব। কোনো সংশয় নেই, রুল মোহাম্মদকে তুমি তোমার সাথে নিয়ে যাও। ঠিক আছে জনাব, আমি তাই যাচ্ছি জনাব। রাভেল, চাচাজান, এই ব্যাপারে তোমার কিছু বলার আছে? হ্যাঁ চাচাজান, আপনি ভাইজানকে প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করার জন্য আপনি তাকে অনুমতি দিয়েছেন, কিন্তু আপনার মোটেও উচিত হয় নাই চাচাজান। কারণ ভাইজানের বিরুদ্ধে অনেক প্রজারা আমার কাছে অভিযোগ করেছে। সে প্রজাদেরকে অনেক জুলুম অন্যায় অত্যাচার করে। সে প্রজাদেরকে সবসময় জুলুম অন্যায় অত্যাচার করে। আর আপনি যদি আমাকে একবার অনুমতি দিতেন তাহলে ওই প্রজাদেরকে বুঝিয়ে খুলে রাজকর আদায় করে আপনার রাজভণ্ডারের জবাব দাম চাচ্ছেন। সত্যি সত্যি রাভেল, তোমার কথাগুলো শুনে আমার মন যেন এমন করছে। তাই আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি প্রজাদের কাছে যাও, যে দেখো সেনাপতি জিহাদ যদি প্রজাদের কাছে অন্যায় অত্যাচার করে রাজকর আদায় করে তাহলে তাও তুমি তাকে বাধা দেবে। এ হচ্ছে কেনাডা রাজ্যের সত্য বিধাতার হুকুম। হ্যাঁ চাচাজান,
ভাইজান যদি ওই উজানচরের প্রজাদের কাছ থেকে ভালোভাবে রাজকর আদায় করে ভালো, আর যদি কোনো অন্যায় ভাবে উজানচরের প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে এমন কি জুলুম অন্যায় অত্যাচার করে, তাহলে কুরার কথা ওই কেনানের রাজ্যে সবাই ক্ষমা করবে না, তাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। হাউজির সাহেব, চলুন এখন আমরা বিশ্রাম কক্ষে যাই। চলুন জাহাপনা, চলুন। এটাই কি সেই উজানচ? এটাই সেই উজান। এখানের প্রজারাই খাদ্য দিচ্ছে না, তাই না? হ্যাঁ হুজুর। চল মামুন, হুজুর কিভাবে রাজকর আদায় করতে হয় হ্যাঁ। তা তুই কি বলতে পারবি? আমি ভালো করেই জানি হুজুর কিভাবে যে রাজকর আদায় করতে তাহলে হয়। বল। এই ধরুন, যেমন চার হাতে ডাল লাগে এইভাবে হুজুর। শোন জল মামুন, হুজুর কিভাবে রাজকর আদায় করতে হয় হ্যাঁ। তা আমার কাছ থেকে শোন। বলুন বলুন হুজুর, বলুন। আগে প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। তারপর হুজুর তুই যাবে পূর্ব দিকে, আমি যাব পশ্চিম দিক থেকে, সেখান থেকে রাজকর আদায় করতে করতে আসবো। যতক্ষণ পর্যন্ত বাজারে রাজকর না দেয়, ততক্ষণ পর্যন্ত দাও 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 করে আগুন জ্বলতেই থাকবে। তবে চল আমরা খাজনা আদায়ের ব্যবস্থা করি। চলুন হুজুর, চলুন। পাকি পড়ুয়ার ধিগার, আমাকে এমনি গরিবি করে পাঠিয়েছ এই বাবু সংসারে করে একটি ছোট বোন, তাকে আমি ঠিকই মতন খেতে দিতে পারছি না, ঠিকই মতন তাকে একটি ভালো কাপড় পরতে দিতে পারছি না। তাছাড়া তার বছরের রাজকর বাকি পড়ে আছে, এই বছরের বন্যায় সকলে ফসল নষ্ট হয়ে গেছে। আমি কি করে রাজকর দেব, আর কিভাবে আমার বিয়ের যাপন করব? খোদা তুমি বলে দাও, খোদা তুমি বলে দাও। চল মামা, এই সেই হারামজাদা, হ্যাঁ হুজুর, যে রাজকর দিচ্ছে না। এই সেই হারামজাদা, এই সেই হারামজাদা। এই যা খারাপ যা, রাজকর দাসকে কেন? হুজুর, রাজপুর আমি যেতে পারবো না হুজুর, আপনি আমাকে মাফ করে দিন হুজুর, রাজপুর দিতে পারবো না। বল, রাজকর দিবে কিনা? হুজুর, এই বছরের বন্যায় সকল ফসল নষ্ট হয়ে গেছে হুজুর, করে একে মুঠো ধান নেই, আমি কি বিক্রি করে রাজ করে দেব হুজুর? আপনি আমাকে মাফ করে দিন হুজুর, আপনি আমাকে মাফ করে দিন। তোদের সবাই নষ্ট হয়ে গিয়েছে। হুজুর, আমি বলছি যে হুজুর, রাজ করে বছর আমি দিতে পারবো না হুজুর, আপনি আমাকে মাফ করে দিন হুজুর, মাফ করে দিন। থানায় পাড়ায় ভাত দিয়ে রাজকর দিবে কিনা বল। বলছি তো পারবো না হুজুর, পারবে না, পারবে না। না পারবে না। বল, 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 বল। রাজকর দিবে কিনা? না হুজুর, না আমি রাজপুর দিতে পারবো না হুজুর, না, আপনি আমাকে মাফ করে দিন, মাফ করে দিন।
আদেশ না তাহলে তো যাব করে এখন অর্গানিক খোঁজ বিক্ষত করে যাব একটু পানি এখনো সময় আছে পানি কাজ করতে হবে কিনা বল পানি 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 আমি যাচ্ছি পানি শুনালে একটু পানি এই চল বাবা পয়সা নিয়ে আছে রাস্তায় কান্ড আমাকে একেবারে সাক্ষাৎ ভরি হুজুর চল বাবা একটু এদিকে আয় কিন্তু হুজুর আমার একটা কথা হুজুর বল কি কথা আগে আমি তারপরে আমি আগে আমি দেখতে করেন করেন একটু ধৈর্য হুজুর এই হারামজাদা তোর পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে তোর কি হয় রে হুজুর এই মেয়েটি আমার ছোট বোন হুজুর নাম হচ্ছে তার সোনালি সোনালি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সোনালি কি সুন্দর নাম তার দেখে মনে হচ্ছে যে আসমানের হরি হুজুর জিনিসটা ভালো বাবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি যদি তোর রাজকর মৌকুব করে দেই তাহলে হুজুর সে আপনার দয়া হুজুর সে আপনার দয়া তাহলে প্রথম গান কোনটা সঞ্চাসা মৌকুব নয় প্রয়োজনে রাজ ভান্ডার থেকে লাখ লাখ আমার গান স্বর্ণ মুদ্রা তোকে আমি পুরস্কৃত করবো রাজি হয়ে যাও রাজি হয়ে যাও তবে একটি শর্তে যত খুশি বল। শর্তটি মানবে কি শর্ত হুজুর আপনি বলুন তাই শোন তোর পাশে যে মেয়েটি আছে তাকে আমার হাতে তুলে দিবে তুই পাবে লক্ষ লক্ষ টাকা সোনা মুদ্রা তোর কোনো অভাবই থাকবে না থাকবে রাজার হালে ঠিক আছে হুজুর কি বললে জন্মের বাচ্চা আমার যদি আগের সমর্থন থাকতো তাহলে ওই কথাটা বলার পূর্বে আমি তোর কিস্তাটা টেনে ছিঁড়ে ফেলতাম না পারবো না তার জন্যে অর্থের লোভে নিজের বোনকে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না আমরা চাষা আমরা কষ্টে গড়া মানুষ আমাদের আবার কিসের কষ্ট আমাকে আমাকে আপনি মাফ করে দিন হুজুর আমাকে আপনি মাফ করে দিন এই চাষার বাচ্চাটাকে এই খুঁটির সাথে বেঁধে ফেল আমি সেই চেষ্টাই করছি আমি যা খুশি তা করে আমি যা বলছি তাই কর গিয়ে ঠিক আছে হুজুর হই বেটা হই চলে আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন
এই জানোয়ারের দল আমার বাড়ির সর্বনাশ সংস্থা আমি তোমাকে একটু সুরসুরি নেই একটু সচ্ছে আমি যাই সোনালি 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 কোথায় সোনালি সোনালি তুই কোথায় সোনালি 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 তুই কোথায় ওই জানোয়ারের দলের আমার তোর সোনালি কি ধরে নিয়ে গেছে সোনালি 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 এই শয়তান অযথা পরাগার মেয়ে বলে অত দুর্বল ভাবিস না অযথা মেয়েরা হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিতে পারে তবু তার ইজ্জত কখনো কারো হাতে ফিরিয়ে দেয় না কি হলো রে মাহমুদ আমি আসলে কি হলো কোথায় যাচ্ছিস মেয়েটি কি তাহলে মরে গেল হুজুর হুজুর তাহলে তাহলে হুজুর মরে গেছে আমি পালা এইদিকে চল 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 এইদিকে তুই আগে সোনালি 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 নাকি সোনালি তুই একভাবে পড়িয়াছিস কেন বল কথা বল বল কথা বল তোর কি হয়েছে দেখি সোনালি সোনালি ওর মনে কথা বল কথা বল মনে কথা বল আমি অত বাক্য মাইরি তো আমি তো তোকে রক্ষা করতে পারলাম না তোমার বিচার তোমার বিচার আমার বোনকে এভাবে অকালে তুমি বলে দাও খোদা তুমি বলে দাও হ্যাঁ হ্যাঁ আমি যাবো বাক্য বিধাতার কাছে আমি যে আমার বোন হত্যার বিচারি চাইব বিচারি চাইব বিচারি তুমি কি বলতে পারো জান গায়ের কি সংবাদ? আপনি যখন আমাকে আদেশ করেছিলেন সেই আদেশ আমি মাথায় নিয়ে গিয়েছিলাম উদান ধরে
সেখানে যদি দেখি অনেক ঘর বাড়ি ভাঙচুর, আর সেখানে ভাইজানকে আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে আমি পাইনি চাচাজান। জাহাপালা, আপনি কি বলতে পারেন অঞ্চলের কি সংবাদ? না জাহাপালা, এখন পর্যন্ত উজান গায়ের কোনো সংবাদ পাই নাই জাহাপালা। তাহলে উজান গায়ের সংবাদ আপনারা কেউ বলতে পারলেন না, কিন্তু আমার মন এত অস্থির কেন? আমি শুনতে পাচ্ছি এ যেন বলছে, ও গোখানারা ভক্ত বিধাতা, তুমি বিচার করো, বিচার করো। বিচার করো মালিক, বিচার করো, আমার বলে হস্তার বিচার করো। নফেল, হ্যাঁ হযরত। জাহাপালা, এ যেন আমার কাছে বিচার চাইছে, এ যেন বলছে, ও গোখানার ভক্ত বিধাতা, তুমি বিচার করো। সেই বিচার প্রার্থী আমি এর কিছুই বুঝতে পারছি না। বিচার করো মালিক, বিচার করুন, আমার বলে হস্তার বিচার করো। তুমি ফরিয়াদি, কি তোমার অবস্থা? ফরিয়াদি, তোমার এই অবস্থা করেছে? তুমি দেখো তো এই ফরিয়াদি, এই মেয়েটিকে তুমি চিনতে পারো কিনা? তাই দেখছি চাচাজান, আমি তাই দেখছি। আমাদের রাজ্যের সাধারণ প্রজা ও তার ছোট বোন, বলো চাচা, তোমার এই বোনের সর্বনাশ কে করেছে? বলো ফরিয়াদি, কে এই কাজ করেছে? আমি তার বিচার করব, এমন বিচার করব যা সারা কেরালা রাজ্যে প্রজারা আতঙ্কে শিউরে উঠে। বলো ফরিয়াদি। হে হুজুর, আমি বলতে পারি হুজুর, কিন্তু তার আগে আপনি আমার শরীরটা একটু দেখুন হুজুর। চাবুকের পর চাবুকি মেরে আমার শরীরটাকে ক্ষত করে দিয়েছে। এখানে শেষ নয় হুজুর, আমি আপনার রাজ করে দিতে পারিনি বলে আপনার সেনাপতি জিহাদ আমাকে চাবুকের পর চাবুকে মেরে সেখানে ক্ষান্ত হয়নি হুজুর। আমার বোনটাকে ছিন্ন ভিন্ন করে তাকে যে মেরে ফেলেছে হুজুর, তাকে যে মেরে ফেলেছে। আপনি এর উপযুক্ত বিচার করুন হুজুর, এর উপযুক্ত বিচার করুন। তোর সাহস তো কম নয়, তার বিরুদ্ধে তো অভিযোগ করেছে। চুপ করুন যে সাহেব, চুপ করুন। আমি শুনতে চাই এই কাজ কে করেছে? ফরিয়াদি, সেনাপতি জিহাদি যে কাজ করেছে আর কি কোনো সাক্ষী আছে তোমার কাছে? হে হুজুর, সাক্ষী আছে হুজুর,
সাক্ষী আছে? তাহলে তুমি বলো, সে সাক্ষী? হুজুর, সেনাপতি জিহাদের সাথে ছিল তারই সহচর কুল মাহমুদ। হুজুর, কুল মাহমুদ। ওজির সাহেব, সে সহচর এই মুহূর্তে রাজ দরবারে হাজির করা হোক। এই কাছে কুল মাহমুদ রাজ দরবারে পাঠিয়ে দে। إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। হুজুর, আমাকে কেন ডেকেছেন হুজুর? কুল মাহমুদ, হুজুর, দেখো তো তুমি এই মেয়েটিকে চিনতে পারো কিনা? না হুজুর, আমার জীবনে এই মেয়েটিকে কখনো দেখিও নি, এমনকি মেয়ে মানুষের লাগে কোনো কথাও কই না। তওবা তওবা, মিথ্যে কথা বলো না। চাচাদার, তোমার কিছু বলার আছে? হ্যাঁ চাচাদার, আমার মন বলছে ভাইজান গিয়েছিল উদান্তরে সে রাজকর আদায় করতে, হয়তো সেই কাজটি করতে পারে চাচাদার, কারণ তার সম্বন্ধে ওই উদান্তরের প্রজারা অনেক অভিযোগ আমার কাছে করেছে চাচাদার। নাওফেল, যদি তাই হয়ে থাকে আমি এক্ষুনি তাকে জিজ্ঞেস করবো, আজ্ঞা আছিস? সেনাপতি জিহাদকে রাজ দরবারে পাঠিয়ে দে। মন্দির সালাম শাহী দরবারে পৌঁছে আলেয়া। সেনাপতি জিহাদ, জনাব, আমি তোমাকে কেন স্মরণ করেছি তা তুমি জানো? না জনাব, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না জনাব। সেনাপতি জিহাদ, দেখো তো ওই ফরিয়াদি আর এই মেয়েটিকে তুমি চিনতে পারো কিনা? আমি এই ফরিয়াদিকে কোনোদিন দেখিনি, আর এই মেয়েকেও কোনোদিন দেখিনি। আমার মনে হচ্ছে এই কোনো ষড়যন্ত্র জনাব। তোমার মুখে কথা শোভা পায় না। হ্যালো ফরিয়াদি, তোমার কি আর কোনো সাক্ষী আছে? আছে হুজুর, আমার আরেকটি সাক্ষী আছে। আরে আদি, তাহলে তাকে তুমি এই মুহূর্তে রাজ দরবারে হাজির করো। হুজুর, সেই সাক্ষী হুজুর কারো দরবারে হাজির হয় না হুজুর, আমরা সকলেই তারই দরবারে হাজির হতে হয় হুজুর। সে হলো আল্লাহ তাআলা হুজুর, আল্লাহ তাআলা। আরে আদি, তোমার সাক্ষীর অভাবে আমি তোমার বোন হত্যার বিচার করতে পারলাম না। তবে এই নাও
তুমি আমাকে হত্যা করে তোমার বোন হত্যার প্রতিশোধ নাও। না হুজুর, না, এই কাজ আমি করতে পারবো না হুজুর, এই কাজ আমি করতে পারবো না। আপনি আমাকে মাফ করে দিন হুজুর, আমি বিচার পেয়েছি হুজুর, আমি বিচার পেয়েছি। আপনি যেন সদাই সর্বদাই এভাবে বিচার করে যেতে পারেন, আমি এই দোয়া কামনা করছি হুজুর, এই দোয়া কামনা করছি। চল চল রে বোন, তুই তোর বাসরে ঘরে চল। ওজির সাহেব, আমার ভাবতে অবাক লাগছে, আমার রাজ্যে এমন জঘন্য ঘটনা। হ্যাঁ জাহাপনা, আমারও ভাবতে অবাক লাগছে, এমন জঘন্য ঘটনা আপনি ধৈর্য ধরুন জাহাপন। যে জঘন্য ঘটনা ঘটেছে সে যে হোক না কেন দশ করবে জাহাপনা। সেনাপতি জিহাদ, তুমি আমার রাজ্যের প্রধান সিংহাসন এবং আমার বংশের প্রদীপ, তোমার বিরুদ্ধে ফরিয়াদ দিয়েছে, অভিযোগ করেছে। ছি ছি, আমার ভাবতে অবাক লাগবে, তুমি আমার পুত্র। আমার বিরুদ্ধে ওই ফরিয়াদি যে অভিযোগ করেছে, আমার মন বলছে এই রাজ্যে আমার কোন শত্রু আছে জনাব। একটি সাক্ষীর অভাবে আমি তোমার বিচার করতে পারলাম না, তবে আমি তোমাকে সেনাপতির পদ থেকে সামান্য সৈনিক পদে আর নফেল, তোমার বিচার আমি করব। হ্যাঁ চাচাদার, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে দেব চাচাদার। হ্যাঁ, শাস্তি। তুমি যে অন্যায় করেছ সে হলো তোমার বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলা, তাই তোমাকে আমি এমন শাস্তি দেব। তা কি শাস্তি দেব? কি শাস্তি হবে? আজ থেকে তুমি হবে এই কেরালা রাজ্যের প্রধান সেনাপতি। হ্যাঁ চাচাদার, আমার বড় ভাই জিহাদ আপনার রাজ্যের সেনাপতি পদে বহাল ছিল, কিন্তু তার প্রতি আপনি অসন্তুষ্ট হয়ে আপনি আমাকে সেই সেনাপতি পদে বহাল করেছেন। তাই
আমি এই তরবারি বর্ষা করে বলছি, আমার জীবনের বিনিময়ে হলো আপনার দেওয়া দায়িত্বটা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আর যেখানে দেখবো অন্যায়, সেখানে কোনো প্রতিবাদ, যেখানে দেবো অত্যাচার, সেখানে কোনো প্রতিবাদ। আর আপনার সুন্দর রাজ্যটাকে আমি গুছিয়ে রাখবো চাচারা, গুছিয়ে রাখবো। সত্যি সত্যি নফেল, তোমার কথাগুলো শুনে সত্যি আজ আমি আনন্দিত। ও জি রাজা, হ্যাঁ জাহাপনা, আমি নফেলকে সেনাপতির পদে বহাল করেছি, তাতে আপনার কোনো অভিমত আছে? না জাহাপনা, আপনি নভেলকে সভাপতি পদে বহাল করেছেন, এতে আমার কোনো আপত্তি নেই জাহাপনা। এবং নভেলি সভাপতির পদে যোগ্য। সেনাপতি জিহাদ, জনাব, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি সাবধান হয়ে যাও। তুমি যে পথে পা রেখেছ ওই পথ থেকে ফিরে আসো, তা না হলে আমি তোমাকে 12 পুত্র বলে কোনদিন ক্ষমা করব না। কেনাডা ভাগ্য বিধাতার হুকুম। ভাইজান, আমার ভাবতে অবাক লাগছে, আপনি এত সামান্য এত নেই। কিন্তু ভাইজান, আমার সন্দেহ হয় আপনাকে, কারণ আপনার চোখে মুখে তাকাইলে বোঝা যাচ্ছে সামান্য ব্যক্তি আপনি করেছে। ভাইজান, আপনি আমার বড় ভাই, কিন্তু আপনাকে আমি সাবধান করে বলছি, ভবিষ্যতে আপনি ভালো হয়ে যান, নাইলে ওই কানাডার রাজ্যের সবাই ক্ষমা করলেন, এই নভেলের তরবারি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আরো কিছু বলবেন ভাইজান? হ্যাঁ নভেল, আমি যে পথে চলছি সেটা অন্যায় না সঠিক তা তুই বলার কে? কারণ আমি হলাম তোর বড় ভাই, আর তুই হলে আমার ছোট। সেনাপতি পদ থেকে সরিয়ে একেবারে সামান্য শরীর। কিন্তু ভাইজান, সাবধান হয়ে যান, এখনো সময় আছে, কিন্তু আপনি ভালো হয়ে যান, নইলে এই পৃথিবীতে সবাই ক্ষমা করলে এই আপনার ছোট ভাই নভেল এই নেম তরবারি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। তুই এখন যা, এদিকে যা। ঠিক আছে। ছোট ভাই নৌফেল আমাকে শাসিয়ে গেল, কিন্তু হয়তো জানে না যে আমার পথের কাটা হয়ে দাঁড়াবে, তাকে আমি এই দুনিয়ার বুক থেকে একেবারে বিদায় করে দেব। আচ্ছা আপনি আজিজ, তুমি আমার পিতাকে যুদ্ধের ময়দানে নিয়ে পিছন দিক থেকে কৌশলে আঘাত করে নির্মম ভাবে হত্যা করেছ। আমি সেই দিনের কথা ভুলে যাইনি। তখন ছোট ভাই নৌফেল ছিল ছোট, আমি ছিলাম একটু বড়। আমাদের আমার জনম দুঃখিনী মা কিভাবে যে দুঃসহ জীবন যাপন করেছে সেই দৃশ্য যখন আমার সামনে ভেসে ওঠে, তখন আমি পাগল হয়ে যাই, তখন আমি উন্মাদ হয়ে যাই। বাদশাহ আজিব,
তুমি তুমি আবার সেই ভুলটি করে ফেললে, আমাকে সেনাপতির পদ থেকে সরিয়ে সাধারণ সৈনিকে নামিয়ে দিয়েছ। কিন্তু না, আমিও সেনাপতি। আমি তোমার তামান কেরান শহরে এমন অগ্নি শিক্ষা জ্বালিয়ে দিয়েছি, সেই অগ্নি শিক্ষার গর্জনে চমকে উঠবে তোমার রাজপ্রাসাদ, শ্মশান হবে তামান কেরান শহর। তুমি উঠবে ডুববে ডুববে কেটে, আর আমি আমি তোমাদের একটা একটা করে সকলকে হত্যা করে হত্যার প্রতিশোধ আমি মানব থেকে হয়ে যাব দানব। আমি তোমাকে বাঁচতে দেব না। আমি তোমার গলার টুটি চেপে ধরে নিয়ে আসবো রক্ত নদীর পাশে। তুমি যেদিকে তাকাবে সেদিকেই দেখবে শুধু রক্ত রক্ত রক্ত। সাহেব, আমার পুত্র বয়স দেখতে দেখতে বড় হয়েছে, তাকে এখন মাদ্রাসায় ভর্তি করা একান্ত প্রয়োজন। তাতে আপনার কি অভিমত? জাহাপনা, দেখতে দেখতে বেশ বড় হয়েছে, তা এখন লেখাপড়া করার উপযুক্ত আমার কোন অভিযোগ নেই। ঠিক আছে, আপনি এখনই শাহজাদা কায়েসকে দরবারে আনুন। না হলেও চলবে। আমি বলছিলাম কি, মৌলভী সাহেবকে রাজ দরবারে তলব করা হোক। জাহাপনা, তাই করুন। এই মুহূর্তে মৌলভী সাহেবকে রাজ দরবারে আসতে বলুন। এই মৌলভী সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি জন্য স্মরণ করেছেন ওজির সাহেব? মৌলভী সাহেব, আজ হতে শাহজাদা কায়েসকে আপনার মাদ্রাসায় ভর্তি করানো হবে এবং তাকে ভালোভাবে লেখাপড়া করাবে। ঠিক আছে ওজির সাহেব, শাহজাদা কায়েস আমার মাদ্রাসায় পড়বে, খুব ভালো কথা। ওজির সাহেব, জাহাপনা, শাহজাদা কায়েসকে মাদ্রাসায় ভর্তির জন্য মৌলভী সাহেবকে রাজ ভান্ডার থেকে কিছু অর্থ দিয়ে দিন। ঠিক আছে জাহাপনা, আমি তাই দিচ্ছি। এই নেন মৌলভী সাহেব, বয়সের 32 টাকা। আমি আশা করব শাহজাদা কায়েসকে ভালোভাবে লেখাপড়া করাবে, সে যেন ভালো করে লেখাপড়া করে ভালো মানুষের মতো মানুষ হয়। এবার আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওজির সাহেব, জাহাপনা, তাহলে চলুন আমরা এখন বিশ্রাম কক্ষে যাই। তাই চলুন জাহাপনা। হজ করে আইছে হজ।
মৌলভী সাহেব স্কুলে আসবে না। দোকান লাগবে না, যে কিছু খাই। এই গো এই তুমি আমার কাছে ভরা দাও। ঠিক আছে। এই বেয়াদব, ও তোর কাছে পড়া দিব? ওঠ, ওঠ, ওঠ। ভরা তো দিবাই এমন এক মানুষের টাই তখন মুসরাইবা। যা। শোনো, আমি একটা বাজার কই, বাহ, তোমরা বল ভাইটা না না। আমার লেগে গতি নাই রে, গতি নাই রে, গতি নাই অন্ধকার তোর বাই। এখন কি ভরা দিবা? এই গো, বাবা এই হলো স্কুলে পড়া তোমরা কিছু শিখছো না? না শিখছি না, না দিলে কেমন শিখতাম? হাই 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 যে হলো কে রে তুমি? হস্তেল কে রে? তোমার বিয়ে না তোমার না হুস করতাছে কি যে কষ্ট দিয়া তো দিয়া হইছে না। হইছে না? তাহলে হইছে না তো হইছেই না। তোমার কি সিট খালি আছে? খালি দে তুমি কি করবা? আমি কোন লইয়া করব? আমার কি করে মানে বড় না। আগে পড়া দাও পরে কইম। হ্যাঁ আগে পড়া দাও পরে কইম। পড়া দিতাম খারো দেখলে হুজুর নিয়ে যাই। হুজুর না এলে পড়া দিতাম না? না কেন? হুজুরেই দিব, এমন ফরা দিব ও তো আনবুসকা। আরে বুঝলাম না। তোমারে ধরে তো বেরিয়ে যাইবার বললো না গো। বাবা 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 কি না আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হুজুর ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ঠিক আছে, ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, বসেন। বসো। আচ্ছা মালাইলি, হুজুর। বাবা কয়েস, জি হুজুর। আজ আমাদের নতুন স্কুল, তাই তোমাদেরকে যে পড়াটি দিব সেই পড়াখানি তোমরা আগামীকাল খাতা নিয়ে কিনে আসবে। হুজুর আমি আনবো। রাজি আছে তো? ঠিক আছে হুজুর, আমরা তাই করব। আচ্ছা মালাইলি, বলুন হুজুর। তোমার পড়া হলো জি হুজুর। আর শাহজাদা কয়েস, জি হুজুর। তোমার পড়া হলো সূরা ফাতিহা। ঠিক আছে, ঠিক আছে তো? তাই লিখে। আর গুল মাহবুব, হুজুর। তোদের পড়া হলো হ্যাঁ, আলিফ বা তা সা। আচ্ছা ঠিক আছে তো? ঠিক আছে হুজুর, মনে থাকবে? থাকবো। তাহলে আজকের মতো এখানেই স্কুল ছুটি। ঠিক আছে।
চলুন হুজুর চলুন। হুজুর আমি কইছিলাম কি একলা একলা বুঝাইয়া সুজাইয়া লোকে লইতাম দেখতে এলাকার মানুষ ভালো না হুজুর। প্রাসাদে চলো, এটা ভালো আছে হুজুর, কইয়া বুঝাই সুজাইয়া লই আই। ঠিক আছে শুনো, কিছু বলবে? কি শাহজাদা? বলো কি বলতে চাও। আমি কি বলতে চাই তুমি কি তা বোঝো না? কি করে বুঝবো না? বলো। আচ্ছা শাহজাদা, বলো। তুমি কি আমার খেলার সাথী হবে? সত্যি বলছো? হ্যাঁ তাহলে তুমি আমার সঙ্গে খেলা করবে? অবশ্যই। ঠিক আছে, তাই যদি হয় তাহলে প্রতিদিন তুমি আমাদের ফুল বাগানে আসবে, সেখানে আমি তোমার সঙ্গে খেলা করবো। ঠিক আছে, তোমার ফুল বাগানে আমি যাব, তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমিও তোমার জন্য অপেক্ষা করবো। তাহলে এবার চলো। রাস্তায় গান বুঝেন।